গল্প মেঘলা দিনে প্রণয়ের হাওয়া। লেখিকা ফাবিহা বুশরা নিমু। আমার কাছে আসবেন না। আমার কাছে আসলে আমি আপনাকে খুন করে ফেলব। আপনি কোন সাহসে আমাকে বিয়ে করলেন? আপনার মতো পশুর বউ আমি ভাবতেই ঘৃণায় পুরো শরীর রিরি করে উঠছে। দোলার কথায় কোনো হেলদোল হলো না আয়মানের। আয়মান দোলার কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসলো। প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়ে দোলাকে পেয়ে উঠল। আয়মানকে দোলার ঘৃণা লাগছে, সে আয়মানকে সহ্য করতে পারছে না। কিন্তু আয়মানকে বিয়ে করতে সে বাধ্য হয়েছে। দোলার ভাবনার মাঝেই আয়মান দোলার কাঁধে ঠোঁট চেপে ধরল। দোলার সমস্ত শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল, দোলা থরথর করে কাঁপছে। আয়মান দোলার কাঁধে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে দোলার গলার দিকে এগিয়ে গেল। হালকা করে দোলার গলায় কামড় বসিয়ে দিল। দোলা মৃদুস্বরে আর্তনাদ করে উঠল, আমাকে আপনি ছোঁবেন না। আপনার ছোঁয়া আমার কাছে বিষাক্ত লাগছে। আমি নয়নকে ভালোবাসি, নয়নকে ছাড়া কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আপনি আমাকে বিয়ে করতে বাধ্য করেছেন। আয়মান দোলার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গিয়ে বলল, আমার সামনে যদি পর পুরুষের নাম নিয়েছ, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার অবস্থা এতটা খারাপ করে ফেলবো যে তুমি আমাকে রেখে কোথাও যেতে পারবে না। আপনি আমার মা বোনকে ছেড়ে দিন। আমার মা বোনের কিছু হয়ে গেলে আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। হুশ কথা বলে না চান? এই ব্যক্তিগত মুহূর্তকেও কথা বলে মুড নষ্ট হয়ে যাবে তো। দেখুন, আমি আপনাকে ভালোভাবে বলছি, আমাকে ছেড়ে দিন। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। আমি আপনাকে কোনোদিন ভালোবাসতে পারবো না। ভালোবাসা দিয়ে আমি কি করব? মানে? দোলার প্রশ্নে আয়মান দোলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। দোলা ছটফট করতে লাগলো। আয়মান দোলার হাতের ভাঁজে নিজের হাত রেখে দোলাকে শক্ত করে ধরে রাখল। কারো চুম্বনে এঁকে দিচ্ছে তার প্রেয়সী ঠোঁট। শরীরের মধ্যে অদ্ভুত এক শিহরণ হয়ে যাচ্ছে। সময়ের সাথে তাল মিলিয়ে আয়মান উন্মাদের মতো করে লাগলো। দোলার পেছনের চুল সরিয়ে দোলার উন্মুক্ত পিঠে ঠোঁটের উচ্চতা ছড়িয়ে দিতে লাগলো। দোলা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আয়মানকে ধাক্কা দিল। এতে আয়মান আরো উন্মাদ হয়ে গেল। দোলার বুক থেকে শাড়ি টেনে খুলে ফেলল। দোলার পেটে ঠোঁটের গভীর ছোঁয়া দিতে লাগলো। দোলার সমস্ত শরীর কেঁপে উঠল। ঘৃণার দোলা মুখ ঘুরিয়ে নিল। দোলার আয়মানকে বাধা দেওয়ার আগেই আয়মান দোলার উপরে ঝাঁপিয়ে পড়ল। চারদিকে প্রভাতের আলো ছড়িয়ে পড়েছে। দোলা গোসল করে এসে বিছানায় বসে খাচ্ছে। তার নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে। তার শরীর অসংখ্য দাগ তৈরি করে দিয়েছে আয়মান। এই অবস্থায় সে বাহিরেও যেতে পারছে না। তার সমস্ত শরীরে ভীষণ ব্যথা করছে। দোলার কান্নার আওয়াজে ঘুম ভাঙল আয়মানের। আয়মান উঠে দোলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল। তারপর উঠে গিয়ে ওয়াশরুমে চলে গেল। একটু পর গোসল করে বের হলো। তার সামনে ছোট ছোট ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। তার শরীরে শুধুমাত্র একটি টাওয়াল জড়ানো। আয়মানের ফর্সা বডি দেখে এই মুহূর্তে যে কেউ ফিদা হয়ে যাবে। কিন্তু দোলার মন অন্য জায়গায় পড়ে আছে। আয়মানকে দোলার পশু বলে মনে হচ্ছে। আয়মান জামাকাপড় পরে বাহিরে বের হয়ে গেল। একটু পরে খাবার নিয়ে রুমে প্রবেশ করলো। দোলার দু চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। আয়মান দোলার সামনে খাবারগুলো রেখে বলল, খাবারগুলো খেয়ে নাও। আমার এক কথা দুবার বলতে ভালো লাগে না। আমাকে যেন আবার খাবার কথা বলতে না হয়। তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমি তোমার প্রতি খারাপ হতে বাধ্য হব। আপনি খারাপ হতে আর কি বাকি রেখেছেন? আপনার মতো অমানুষ আমি দুটো দেখিনি। আমি আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত অভিশাপ দিয়ে যাব। আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। আমাকে আমার মা বোনের কাছে নিয়ে চলুন। আমি তাদের ছাড়া থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। আপনি যদি আমাকে না নিয়ে যান আপনাকে আমি খুন করে ফেলব। তোমার যা খুশি হয় করো। আমি খারাপ হবার আগে খাবারগুলো খেয়ে নাও। আমি খাবো না ভেবে বলছো? হ্যাঁ, আমি কাছে আসলে কিন্তু খারাপ হয়ে যাবে। তোমার আদর লাগবে বললেই পারো। আমিও ভীষণ বোকা, স্বামী হয়ে স্ত্রীর মন বুঝি না। স্বামী যদি তার স্ত্রীকে ভালোবেসে না দেয় তাহলে সেই স্ত্রী খাবে কিভাবে?
একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনাকে দেখলেই আমার বমি পায়। আয়মানের রক্ত গরম হয়ে গেল। আয়মান শান্ত হয়ে দোলার ঠোঁটে চুমু গেল। দোলার গালে, কপালে, দু চোখের পাতায় চুমু দিয়ে ভরিয়ে দিতে লাগলো। এক হাতে খাবার তুলে দোলার মুখ তুলে দিতে লাগলো। দোলা খাবারগুলো ফেলে দিতে চাইলে আয়মান জোর করে খাবার মুখে পুরে দিয়ে নিজের ঠোঁট দিয়ে দোলার ঠোঁট আবদ্ধ করে রাখলো। আয়মানকে কাণ্ড দেখে দোলা চোখ বড় বড় করে তাকালো। আয়মান দোলার ঠোঁট ছেড়ে বলল, কেমন বউ তুমি? স্বামী যখন চুমু দিবে তখন চোখ বন্ধ করে রাখবে। চুমু দেওয়ার সময় স্ত্রী চোখ বন্ধ না করলে ভালো মতো ফেল আসে না। আর কখনো চুমু দেওয়ার সময় চোখ খোলা রাখবে না। চুমু খাওয়ার সময় চোখ বন্ধ রাখলে মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমি আপনার নামে মামলা দিব। আমি জেল থেকে বের হলে রাতে তোমারই কষ্ট বেশি হবে। অনেক দিনের ভালোবাসা একদিনে নিতে পারবে তো জান? তুই একটা জানোয়ার। আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছিস। আল্লাহ যেন তোর বোনকেও আমার মতো অবস্থা করে। আমাকে নিয়ে যা বলার বলো। রূপাকে নিয়ে কিছু বলার দরকার নেই। রূপার ভাই যতদিন বেঁচে আছে ততদিন রূপার শরীর স্পর্শ করার স্পর্ধা কারণেই। কথাগুলো বলে আয়মান চলে গেল। আয়মান চলে যেতেই দোলা নয়নকে ফোন দিল। নয়ন ফোনের কাছেই বসেছিল। দোলার ফোন পেতেই দ্রুত ফোনটা কানে ধরল। দোলা কাঁদতে কাঁদতে বলল, আমাকে তুমি নিয়ে যাও নয়ন। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। এই অমানুষরা আমাকে মেরে ফেলবে। আমার মা বোনকে কোথায় রেখেছে সেটা বলছে না। আমাকে জোর করে বিয়ে করেছে। পৃথিবীতে আল্লাহ আমাকে এতটা অসহায় কেন বানিয়ে দিল? আমি তো মনে প্রাণে তোমাকে চেয়েছিলাম। আজ যদি তোমার সাথে আমার বিয়ে হতো তাহলে সবকিছু কতই না রঙিন হতো, তাই না বলো? নয়ন শান্ত কণ্ঠে বলল, তুমি কষ্ট পেও না দোলা। আমি তোমার ছিলাম আর সারা জীবন তোমারই থাকবো। তুমি যদি দুটো বাচ্চাও নিয়ে আসো তবুও আমি তোমাকে গ্রহণ করব। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমার বুকে ফিরে আসো দোলা। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে। পুরো কথাটা শেষ করতে পারলো না দোলা। তার আগেই আয়মান দোলার ফোনটা ভেঙে গুড়িয়ে দিল। আয়মান ভয়ঙ্কর ভাবে হিংস্র হয়ে উঠেছে। দোলা যে মুখে নয়নের সাথে কথা বলেছে আয়মান সেই মুখ রক্তাক্ত করে দিবে। দোলার ঠোঁট মুখে নিয়ে অনবরত কামড়াতে শুরু করলো আয়মান। দোলার দম বন্ধ হয়ে আসছে। দোলার ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। দোলা আয়মানকে সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। দোলা নীরবে কাঁদতে লাগলো। আয়মান কিছুক্ষণ পর দোলার ঠোঁট ছেড়ে দিয়ে বলল, এই মুখ দিয়ে যদি আর কোনো ছেলের সাথে কথা বলিস তাহলে পরবর্তীতে এর থেকে ভয়াবহ অবস্থা হবে তোর। কথাগুলো বলে আয়মান চলে গেল। দোলা হাঁটুতে মুখ গুজে কাঁদতে শুরু করলো। তার ঠোঁট দুটো ভীষণ জ্বলছে। সে আল্লাহর কাছে আয়মানের থেকে মুক্তি চাইতে লাগলো। ফরিনা বেগমের সামনে বসে আছে আয়মান। ফরিনা বেগম দোলার মা। ফরিনা বেগমের পাশে বসে চকলেট খাচ্ছে দোলার ছোট বোন আদিয়া। তাকে দেখে বোঝাই যাচ্ছে বিগত কয়েকদিন ধরে সে বেশ ভালোই আছে। আয়মান নরম কণ্ঠে বলল, আপনাদের এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো মা? ফরিনা হেসে বলল, তোমার মতো ছেলে থাকতে মায়ের কখনো কোনো অসুবিধা হতে পারে বাবা? তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। আমার অনেক কষ্টের মেয়ে অকালে ঝরে গেলে আমি নিঃস্ব হয়ে যাব। আমি থাকতে আপনার মেয়ের কোনো ক্ষতি হতে দিব না। আমি ফুলের মতো যত্নে আপনার মেয়েকে আগলে রাখবো। আপনার মেয়ে আমাকে পছন্দ করে না। সে যেন আমাকে ছেড়ে না যায় এমন ব্যবস্থা আমি করে ফেলছি। আপনার মেয়ে যেদিন আমাকে ভালোবাসবে সেদিন আপনার মেয়ের সামনে নিয়ে যাব। আমার মেয়ে একটা ভুল মানুষকে ভালোবেসেছিল, তাই আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিয়েছি। আমি আশা রাখবো তুমি আমাকে ভুল প্রমাণ করে দিবে না। যেদিন আপনি বুঝতে পারবেন আমি ভুল মানুষ, সেদিন আমাকে যা শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। ফরিনা বেগম আয়মানের মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। ছেলেটার মুখের দিকে তাকালে অসম্ভব মায়া কাজ করে। ছেলেটা তার কথার জাদুতে ফরিনা বেগমের মন জয় করে নিয়েছে। দোলা হাঁটতে মুখ গুজে কাঁদছিল। তার এখানে থাকতে একদম ইচ্ছে করছে না। তার ভেতরটা যন্ত্রণায় ছটফট করছে।
রূপা খাবার হাতে দোলার ঘরে প্রবেশ করলো। দোলার পাশে বসে নরম কণ্ঠে বলল, তুমি ভাইয়ার ওপরে রাগ করে থেকো না ভাবি। আমার ভাইয়া অনেক ভালো মানুষ। আমার ভাইয়া যা করেছে তোমার ভালোর জন্যই করেছে। এখন তোমার হয়তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু একটা সময় তোমার এই কষ্টটা আর থাকবে না। তুমি কাল রাত থেকে না খেয়ে আছো। ভাইয়া আমাকে বলছে আমি যেন তোমাকে খাইয়ে দেই। তোমার সব রাগ তো ভাইয়ার উপরে, সেই রাগ খাবারের উপরে দেখিও না। নিজের ভাইয়ের হয়ে সাফাই গাইতে এসেছো। তোমার ভাইয়া মানুষ রূপী একটা জানোয়ার। তুমি সেই জানোয়ারের সম্পর্কে ভালো ভালো কথা বলে আমার মনে ভালোবাসা প্রতিষ্ঠা করতে পারবে না। আর আমি কাকে কি বলছি? একটা অমানুষের বোন আরেকটা অমানুষই হবে স্বাভাবিক। একদম আলগা দরদ দেখাতে আসবে না। আমি যদি তোমার নিজের বোন হতাম তাহলে তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারতে। রূপার কথায় দোলা রাদিয়ার কথা মনে পড়ে গেল। তার ছোট বোনটা তাকে ছাড়া রাতে ঘুমোতে পারে না। তার বোনটা কোথায় আছে, কি করছে কে জানে। দোলার বুকের মধ্যে ব্যথা করতে লাগলো। দোলা রাগান্বিত হয়ে রূপাকে চলে যেতে বলল। কিন্তু রূপা দোলাকে না খাইয়ে কিছুতেই যাবে না। দোলা দাঁতে দাঁত চেপে বলল, তোমার ভাইয়া আমাকে সকালে খাইয়ে দিয়েছে। আমার এখন খেতে ইচ্ছে করছে না। তুমি খাবার রেখে যাও, আমার খেতে ইচ্ছে হলে আমি খেয়ে নিব। আমাকে বিরক্ত করো না, আমার ভালো লাগছে না। আমাকে একটু একা থাকতে দাও। তোমাকে নিজ হাতে খেতে হবে না। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। রূপা এক লোকমা ভাত দোলার মুখের সামনে ধরতেই দোলা ভাতের প্লেট মাটিতে ছুঁড়ে ফেলে দিল। দোলার ঘর থেকে উচ্চস্বরে শব্দ আসায় আয়মানের মা রোজিনা বেগম ছুটে আসলেন। রূপা ভয়ে জোরসোর হয়ে কাঁদছে। রোজিনা বেগম হতাশ হয়ে বলল, আমার ছেলের রাগ আমার মেয়েটার সাথে দেখাচ্ছ কেন? আপনি আপনার ছেলেকে মানুষ করতে পারেননি। আপনি একটা অমানুষ জন্ম দিয়েছেন। আপনার ছেলে নারীদের সম্মান করে জানে না। আপনার ছেলেকে বিষ দিয়ে কেন মেরে ফেলেন না? এমন ছেলে বাঁচিয়ে রাখার কোনো মানেই হয় না। অন্যকে দোষ দেওয়ার আগে তুমি নিজের ব্যবহার শিখো। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার মা তোমাকে শেখায় নাই। আমি তোমার শাশুড়ি, বয়সে তোমার থেকে দ্বিগুণ বড়। অথচ আমার সাথে কথা বলছো, আমি তোমার কথায় সম্মানের ছিটেফোঁটাও খুঁজে পাচ্ছি না। আপনি একবার আমার জায়গায় এসে দেখুন। আমি কতটা যন্ত্রণায় কাতরাচ্ছি সেটা আপনি দেখতে পাচ্ছেন না। আপনার ছেলে আমাকে জোর করে বিয়ে করেছে। আমার মা বোনকে আমার থেকে আলাদা করেছে। আমার ভালোবাসার মানুষকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। এরপরেও আপনি আশা করেন আমি আপনাদের সাথে ভালো ব্যবহার করব। ভুল মানুষ ভালোবেসে আফসোস করার চেয়ে সঠিক মানুষকে ভালোবেসে আক্ষেপ করাটাই ভালো। আপনি নিজের সন্তানকে ভালো বলবেন, সেটাই স্বাভাবিক। কারণ আপনার ছেলের অমানুষের মতো আচরণ তো আপনি দেখেনি, দেখেছি আমি। তাই যন্ত্রণাটা আমার হচ্ছে, আপনার না। আমার ছেলে যে খারাপ মানুষ না, সেটা তুমি আজ না বুঝলেও কালকে ঠিক বুঝতে পারবে। রোজিনা বেগম বিলম্ব করল না, রূপাকে নিয়ে চলে গেল। দোলার রাগে সমস্ত শরীর কাঁপছে। তার এই বাড়ির কাউকে সহ্য হচ্ছে না। তার নয়নের কাছে চলে যেতে ইচ্ছে করছে। কিন্তু আয়মান তার ফোনটাও ভেঙে দিয়েছে। তার ফোনটা থাকলে নয়নের সাথে যোগাযোগ করে ঠিক একটা বুদ্ধি বের করা যেত। আয়মান তার পালানোর সব রাস্তা বন্ধ করে দিয়েছে। নয়ন নিষিদ্ধ পল্লীর অন্দরমহলে বসে আছে। তার সামনেই নিষিদ্ধ পল্লীর সর্দানি বসে আছে। সর্দানির ঠোঁট জোড়া লাল টুকটুকে হয়ে আছে। সেবানে পিক ফেলতে ফেলতে বলল, তুই আমাকে বলেছিলি কুচি মাল আমাকে এনে দিবি। আমি তোর জন্য কত অপেক্ষা করেছি জানিস? তোর জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। আমার কত বড় বড় কাস্টমার তোর জন্য হাতছাড়া হয়ে গিয়েছে। আমার কোনো দোষ নেই। আমি আপনাকে এর আগে অনেক মেয়ে এনে দিয়েছি, কখনো এমন হয়েছে? এবারের পাখিরা হঠাৎ করেই হাতছাড়া হয়ে গেল। এই শহরের নামকরা ব্যবসায়ী আয়মান শিকদার দোলাকে জোর করে বিয়ে করেছে। আমার সাথে সেদিন দোলা পালিয়ে আসতো, কিন্তু আয়মানের লোকরা দোলাকে তুলে নিয়ে গিয়েছিল। আমি আপনাকে কথা দিচ্ছি, এই পাখির জন্য আপনার এতটা ক্ষতি হয়েছে না। আমি এই শাড়িকে আপনার হাতে তুলে না দেওয়া পর্যন্ত আপনাকে আমার মুখ দেখাবো না। আমি এমনিতেও তোর মুখ দেখতে চাই না।
যেদিন ভালো মাল পাবি সেদিন আমার সামনে আসবি। আমি দোলাকে নিয়ে আপনার কাছে আসব। দোলা এখন আমার জন্য উন্মাদ হয়ে আছে। আমি যখন যেখানে ডাকবো ও মেয়ে সেখানেই চলে আসবে। আমি আজকে আসছি, মাল পেলে ফিরে আসব। নয়ন হিংস্র মুখশ্রী করে চলে গেল। টাকার নেশা তাকে পশু বানিয়ে দিয়েছে। নারীদের দুর্বলতা কাজে লাগিয়ে বহু নারীর জীবন সে নষ্ট করে দিয়েছে। কিন্তু আয়মান নামক মানুষটার জন্য প্রথম সে লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সে তার হারের প্রতিশোধ নিয়েই ছাড়বে। দোলা বেকনিতে দাঁড়িয়ে মেঘলা আকাশ দেখছিল। তার মন মস্তিষ্ক বিষণ্ণতায় ছেয়ে গিয়েছে। তার মনের কোনো কোথাও কোনো শান্তি নেই। সে বিষাদগ্রস্ত মন নিয়ে আকাশ পানে তাকিয়েছিল। হঠাৎ করে কারো উষ্ণ আলিঙ্গনে হুঁশ আসলো। আয়মান দোলাকে পেছনে থেকে জড়িয়ে ধরেছে। আয়মান চোখ বন্ধ করে দোলার কাঁধে মাথা ঠেকিয়ে রেখেছে। দোলার সমস্ত শরীর তিক্ততায় ভরে গেল। দোলার সামনের দিকে ঘুরে আয়মানকে সরানোর চেষ্টা করল, কিন্তু আয়মান না সরে দোলার দুই গালে চুমু খেল। আয়মান দোলার ঠোঁটে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, খুব ব্যথা দিয়েছি তাই না জান? আমাকে তুমি ক্ষমা করে দাও ময়না পাখি। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তুমি অন্য পুরুষের নাম মুখে নিলে আমি সহ্য করতে পারি না। আমার ভীষণ কষ্ট হয়। আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। তুমি আমার হয়ে থেকে যাও, আমি প্রমাণ করে দিব সব পুরুষ মাঝপথে হাত ছেড়ে পালিয়ে যায় না। আয়মান দোলার জন্য নতুন ফোন কিনতে এসেছে। কালকের আগের মাথায় ফোনটা ভাঙার পর আয়মানের নিজের কাছেই বেশ খারাপ লেগেছে। আয়মান দোলার জন্য দামি একটা ফোন কিনল। হাতে ফোনের ব্যাগটা নিয়ে গাড়িতে উঠে বসল। ব্যস্ত নগরীতে সবাই যে যার মতো ছুটে চলছে। আয়মান বাহিরের যানজট দেখায় মগ্ন হয়ে গিয়েছে। দোলার সাথে জোর জবরদস্তি করার পর থেকে সে অপরাধ বোধে ভুগছে। এছাড়া তার হাতে কোনো উপায় ছিল না। দোলাকে ভালোবেসে বোঝালে দোলা তার ভালোবাসা বুঝল না। তার ভালোবাসাকে উপেক্ষা করে নয়ন নামের কালসাপের কাছে চলে যেত। নয়ন যদি একবার দোলাকে হাত পেয়ে যেত তাহলে আয়মান দোলাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলত। সে দোলাকে দীর্ঘ কয়েক বছর ধরে ভালোবাসে। দোলা পড়াশোনা করে চাকরি করবে। সে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের পাশে থাকবে ভেবে আয়মান দোলার জন্য অপেক্ষা করছিল। কিন্তু নয়নের জন্য দোলার তার পরিবারের কথা ভুলে গিয়ে নয়নের সাথে পালিয়ে যেতে চাইছিল। এসব কথা জানার পরে আয়মান আর নিজেকে ধরে রাখতে পারেনি। যে মানুষরা তাকে ভালোবাসার সুযোগ করে দেয়নি, সেও ভালোবাসার আশায় বসে থাকেনি। দোলার সামনে নিজেকে নষ্ট প্রমাণ করে দিয়েছে। এর জন্য আয়মান সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। দোলা যদি তাকে বুকে আগলে নিয়ে ক্ষমা করে দেয়, তবেই বোধ হয় আয়মানের বুক থেকে পাথরটা নামবে। আয়মান কখন যে গল্প জগতে হারিয়ে গিয়েছিল সেদিকে তার খেয়াল নেই। তার খেয়াল আসতেই দেখল সে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আয়মান কিছুক্ষণ চোখ বন্ধ করে গাড়ির মধ্যে বসে থাকল। রূপার ফোনটা দোলা চেয়ে নিয়েছে। দোলা নয়নকে অনবরত ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু নয়ন কিছুতেই ফোন তুলছে না। নয়নের সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই। দীর্ঘ সময় ধরে মুঠোফোনটা বেজে যাওয়ায় নয়ন বিরক্তি নিয়ে ফোনটা তুলল। দোলা অস্থির হয়ে বলল, তুমি আমার ফোন তুলছিলে না কেন? আমি তোমাকে কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি। আয়মান আমার ফোন ভেঙে ফেলছে। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাকে যখন তখন স্পর্শ করে। এগুলো আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে একটা উপায় বলে দাও নয়ন। তুমি যদি আমাকে পথ দেখিয়ে দিতে না পারো তাহলে আমি গলায় দড়ি দিয়ে মরে যাব। দোলার কণ্ঠস্বর কর্ণে আসতেই নয়ন ধরফড়িয়ে উঠে বসল। সে শান্ত কণ্ঠে বলল, তুমি মরে গেলে আমার কি হবে? তুমি আমার জন্য বাঁচবে। আমি তোমার কিছু হতে দিব না। আমি বুঝতে পারিনি তুমি কল দিয়েছ। তুমি তো ভালো করেই জানো আমি সকালে ঘুমিয়ে থাকি, উঠতে পারি না। এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে নয়ন। আমি কি করলে আয়মানের থেকে মুক্তি পাব? আমি এখন তোমাকে আয়মানের কাছে থেকে নিয়ে আসতে পারবো না। আমি চাইলে আয়মান যে তোমাকে না বলে স্পর্শ করে সেটা আটকাতে পারবো। কিভাবে? আমি যতদূর জানি আয়মান তোমাকে অসম্ভব রকমের ভালোবাসে। তুমি যদি আয়মানকে মরে যাওয়ার ভয় দেখাও তাহলে আয়মান আর তোমাকে স্পর্শ করতে পারবে না। ঠিক
ঠিক আছে, আমি তোমার কথা মতো তাই করব। তোমার ননদ আছে না তোলা? হ্যাঁ আছে। আয়মান তোমার জীবন নষ্ট করে দিয়েছে। তুমি চাইলে তোমার ননদের জীবনটা নষ্ট করে প্রতিশোধ নিতে পারো। কিন্তু রূপা অনেক ছোট মানুষ নয়ন। আমি ওই বাচ্চা মেয়েটার সাথে অন্যায় করতে পারি না। যে আমার সাথে অন্যায় করেছে আমি সেই আয়মানকে শাস্তি দিতে চাই। তুমি আয়মানকে যতই শাস্তি দাও না কেন আয়মান কোনো কিছুতেই কষ্ট পাবে না। আয়মানকে কষ্ট দেওয়ার জন্য হলেও রূপার ক্ষতি করতে হবে। তুমি একটা বার বিবেক দিয়ে ভাবো, আয়মান তোমার সম্মান নষ্ট করেছে। তুমিও আয়মানের বোনের সম্মান নষ্ট করে প্রতিশোধ নাও। আমি একটা মেয়ে হয়ে কিভাবে রূপার ক্ষতি করব? তুমি আয়মানের মনে বিশ্বাস স্থাপন করো। আয়মান যখন তোমাকে বিশ্বাস করতে শুরু করবে তখন তুমি ঘোড়ার নাম দিয়ে রূপাকে সাথে করে আমার কাছে চলে আসবে, বাকিটা আমি দেখে নিব। আমি তোমার সব কথা মেনে চলবো নয়ন। তুমি শুধু আমার পাশে থেকো। আমাকে ভালোবাসা দিও, আমার আর কিছু লাগবে না। আমি তোমাকে অনেক ভালোবাসি জান। আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার পাশে থাকবো। আমার মনে হয় আয়মান চলে এসেছে। আমি তোমার সাথে আবার পরে কথা বলবো। আমি ফোন না দেওয়া পর্যন্ত তুমি ফোন দিও না। আমি এখন রাখছি। কথাগুলো বলেই দোলা ফোনটা তড়িঘড়ি করে রূপার কাছে দিয়ে আসলো। আয়মানকে দেখে দোলা সিলিং ফ্যানের সাথে ওড়না বাঁধতে শুরু করলো। দোলাকে সিলিং ফ্যানের সাথে ওড়না বাঁধতে দেখে আয়মান দোলার দুই পা জড়িয়ে ধরল। আয়মান অস্থির হয়ে বলল, এই দোলা তুমি কি করছো? তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। আমি আর তোমার সাথে খারাপ আচরণ করব না। তুমি আর কখনো এমন কাজ করবে না। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। সত্যি বলছেন? তোমাকে ছুঁয়ে বলছি। বেশ, তবে আমার থেকে দূরত্বে গিয়ে দাঁড়ান। আজকের পর আমার অনুমতি ছাড়া আমাকে স্পর্শ করবেন না, কথা দিন। আমি তোমাকে কথা দিলাম তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করব না। যেদিন তুমি আমাকে ভালোবেসে কাছে টেনে নিবে আমি সেদিনই তোমার কাছে যাব। আমাকে আমার মন মতো চলতে দিবেন। কখনো কোনো কিছুতে বাধা দিবেন না, কথা দিন। আমি তোমার সব কথা রাখবো। তুমি যেভাবে চলতে বলবে আমি সেভাবেই চলবো। তবুও তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। আয়মান কাঁপছে। দোলা অবাক হয়ে আয়মানের দিকে তাকিয়ে আছে। আয়মানের মতো শক্তপোক্ত মানুষ তাকে হারিয়ে ফেলার ভয় কাঁপছে। সে যে আয়মানের এত বড় দুর্বলতা সেটা আগে অনুভব করেনি। আয়মানের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে দোলা এখানে থেকে পালিয়ে যাবে। দোলা মনস্থির করে নিল আজ থেকে আয়মানের সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করে যাবে। দোলা গম্ভীর কণ্ঠে বলল, আমি নিচে নামবো, আপনি আমাকে ছাড়ুন, খবরদার কাছে আসার চেষ্টা করবেন না। আগে তুমি আমাকে কথা দাও উল্টা পাল্টা কিছু করবে না। খুব বিরক্ত, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনার নাটক আমার সহ্য হচ্ছে না। আপনি সরুন, আপনাকে আমার বিরক্ত লাগছে, আমি নিচে নামবো। দোলার কথায় আয়মান ভয়ে ভয়ে দোলাকে ছেড়ে দিল। দোলা রোনা খুলে নিচে নেমে আসলো। দোলাকে নিচে নামতে দেখে আয়মান জান ফিরে পেল। দোলা বিছানার উপরে রাখা চেয়ারটা নিচে নামিয়ে রাখলো। আয়মান দূরত্বে দাঁড়িয়ে দোলাকে বলল, আমি তোমার ফোনটা ভেঙে ফেলেছিলাম, তাই তোমার জন্য নতুন ফোন নিয়ে এসেছি। তোমার ভালো লাগলে ব্যবহার করতে পারো। আয়মান ফোনটা দিয়ে ঘর থেকে বের হয়ে চলে গেল। প্রেয়সীকে হারিয়ে ফেলার ভয়ে দু চোখ লাল হয়ে এসেছে। এটা সে তার প্রেয়সীকে দেখাতে চায় না। দোলার ভেতরটা প্রশান্তিতে ভরে গেল। এই বুদ্ধিটা তার মাথায় আগে আসেনি কেন? নয়নের মাথায় বুদ্ধি আছে বলতে হবে। একটা থ্রেডেই আয়মান কেমন কাবু হয়ে গিয়েছে। আয়মানের করুণ মুখশ্রী দোলাকে তৃপ্তি দিচ্ছে। এখন শুধু রূপার ক্ষতি করে তার সম্মান হানির প্রতিশোধ নেওয়া বাকি। দুপুরে সবাই মিলে খেতে বসেছে। আয়মান মাছের ঝোল নিতে গেলেই রূপা চেঁচিয়ে বলল, ভাইয়া তুমি মাছের তরকারি নিও না। আজকে মাছের তরকারি ভীষণ ঝাল হয়েছে। তুমি তো ঝাল খেতে পারো না, তোমার সমস্যা হয়। আয়মান মাছের তরকারি আর নিল না। সে অন্য তরকারি দিয়ে খেয়ে উঠে চলে গেল। দোলা দূর থেকে রূপার কথা শুনতে পেল। আয়মান চলে যেতেই সে খাবার টেবিলে এসে বসল। সে ফ্রেশ হবার নাম করে এতক্ষণ দূরে দাঁড়িয়েছিল। সে মনে মনে কুবুদ্ধি আঁটতে থাকলো।
দোলা দুপুর থেকে বায়না ধরেছে সে বাহিরে ফুচকা খেতে যাবে। দোলার হঠাৎ পরিবর্তন আয়মানকে ভাবাচ্ছে। যে মেয়েটা কাল পর্যন্ত তাকে সহ্য করতে পারছিল না, সেই মেয়েটা তার সাথে বাহিরে ঘুরতে যাবে। আয়মান গভীর চিন্তায় মগ্ন ছিল। দোলা কালো রঙের শাড়ি পরে আয়মানের সামনে এসে হাজির হলো। দোলাকে দেখে কয়েক মুহূর্তের জন্য আয়মানের হৃদস্পন্দনের গতিবেগ স্থির হয়ে গেল। সে মুগ্ধ নয়নে দোলার দিকে দৃষ্টিপাত করে আছে। দোলা তার সামনে এসে তুড়ি বাজিয়ে বলল, এভাবে তাকিয়ে কি দেখছেন? আপনি আর কখনো আমার অনুমতি ছাড়া আমার দিকে এভাবে তাকিয়ে থাকবেন না। আপনি যতবার আমার দিকে দৃষ্টি ফেলেন ততবার আমার ঘৃণা লাগে। আমি আপনার সাথে ঘুরতে যাচ্ছি তার মানে এই যে আমি আপনাকে মেনে নিয়েছি। আমি নিজের মানসিক শান্তির জন্য বাহিরে যাচ্ছি। তুমি কখনো কাউকে মনের গভীর থেকে ভালোবেসেছো দোলা? তুমি যদি মনের গভীর থেকে ভালোবাসতে তাহলে বুঝতে ভালোবাসা পেয়েও না পাওয়ার তীব্র যন্ত্রণা কতটা। এই যে আমি তোমাকে আমার করে পেয়েছি, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আমি তোমাকে পাইনি। আমার নাম তোমার শহরের অলিতে গলিতেও ছড়িয়ে ছিটিয়ে নেই। আমার অস্তিত্ব তোমার মাঝে আমি খুঁজে পাচ্ছি না। একটা কথা সব সময় মনে রাখবে, তোমার মধ্যে যদি আমার অস্তিত্ব না তৈরি হয়, আমি বেঁচে থাকা অবস্থায় কেউ তোমার অস্তিত্বের সাথে মিশে যেতে পারবে না। আপনার সস্তা ভালোবাসা আপনার কাছেই রাখুন। আমার আপনার কথাগুলো জাস্ট বিরক্ত লাগছে। আমি গাড়িতে গিয়ে বসছি, আপনি দ্রুত আমার সাথে আসুন। কথাগুলো বলেই দোলা চলে গেল। আইমান দীর্ঘশ্বাস ফেলে দোলার পেছনে পেছনে ছুটে চলল। ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে আছে আয়মান এবং দোলা। দোলা ফুচকাওয়ালাকে বলল, কড়া ঝাল দিয়ে 4 প্লেট ফুচকা বানান। আইমান বড় বড় করে তাকিয়ে বলল, এত ফুচকা কে খাবে? আমি খাবো। কেন, আপনার কি টাকা বেশি খরচ হয়ে যাবে? খুব বেশি বাজে বকো তুমি। দোলা সেদিকে কান না দিয়ে আবার বলল, শেষের প্লেটে ঝালটা এতটা বেশি দিবেন মামা যেন কান দিয়ে গরম ধোয়া বের হয়। ফুচকাওয়ালা দোলার কথা মতো তাই করলো। দোলা 3 প্লেট ফুচকা খেয়ে ঝালে ভরা ফুচকার প্লেটটা আয়মানের দিকে এগিয়ে দিয়ে বলল, দেখি আপনি আমাকে কতটা ভালোবাসেন। এই ফুচকার প্লেটটা কোনো শব্দ ছাড়া খেয়ে দেখান। আয়মান জানে এই ঝালযুক্ত ফুচকা খেলে সে অসুস্থ হয়ে পড়বে। সেখানে তার ভালোবাসার প্রশ্ন এসেছে। সেখানে আয়মান কিছুতেই চুপ থাকতে পারবে না। আয়মান বিনা বাক্যে একটা একটা করে ফুচকা খেতে লাগলো। প্রথমে ফুচকা মুখে দিতেই মনে হলো কেউ তার মাথা শিশায় ঢেলে দিয়েছে। দু চোখ অসম্ভব ভাবে রক্তিম বর্ণ ধারণ করেছে। তবুও সে দমে গেল না, একটার পর একটা ফুচকা খেয়ে পুরো প্লেট খালি করে ফেলল। আয়মানের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। কান দিয়ে গরম ধোঁয়া বরে হচ্ছে, মাথা ঘুরছে। সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। দোলা আয়মানকে সব ফুচকা খেতে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। একটা সাধারণ মানুষ এত ঝালযুক্ত ফুচকা খাওয়ার সাহস দেখাবে না, কিন্তু আয়মান এত ঝাল খেয়েও কিভাবে স্থির আছে? আয়মানের নিস্তব্ধতা দোলার মনে ভয় সৃষ্টি করল। আয়মান ফুচকার টাকা দিয়ে হাঁটতে শুরু করলো। দোলা আয়মানের সাথে হাঁটতে হাঁটতে বলল, আপনি কিন্তু এখন আইসক্রিম বা মিষ্টি জাতীয় কিছু খেতে পারবেন না। ভয় নেই, খাবো না। আমি রিক্সা করে শহরটা ঘরে দেখতে চাই। দোলার কথায় আয়মান উত্তর করল না। সে একটা রিক্সা ডেকে দোলাকে নিয়ে উঠে পড়ল। রিক্সা চলতে চলতে অনেক দূরে এগিয়ে গেল। আয়মান আর দোলা কেউ কারোর সাথে কথা বলছে না। আয়মানের নজর গেল ভাঙা রাস্তার দিকে। সে দ্রুত দোলার কোমর শক্ত করে জড়িয়ে ধরল। দোলা প্রথমে রাগ করলেও যখন ঝাঁকিটা খেল তখন বুঝলো আয়মানকে তাকে ধরেছে। অদ্ভুতভাবে আয়মানের জড়িয়ে ধরাটা দোলার পছন্দ হলো। যে মানুষটাকে সে কষ্ট দিল সেই মানুষটা তাকে কষ্ট না দেওয়ার জন্য তার কত খেয়াল রাখে। আয়মান দোলাকে ছেড়ে দিয়ে বলল, না হলে স্পর্শ করার জন্য দুঃখিত। তখন ওভাবে না ধরলে কোমরে ব্যথা পেতে। দোলা ফুলের দোকান দেখিয়ে দিয়ে বলল, ওই দেখুন ফুলের দোকান, আমার জন্য ফুল কিনে নিয়ে আসুন। আয়মান বিনা বাক্যে দোলার জন্য ফুল নিয়ে আসলো। গোলাপ এবং রজনীগন্ধা ফুলের সুবাস দোলাকে মাতাল করে তুলছে। আয়মানের দু চোখ বেয়ে পানি পড়িয়ে পড়ল। আয়মান অন্যদিকে তাকিয়ে থাকার কারণে দোলা আয়মানের চোখের পানি দোলা দেখতে পেল না।
দীর্ঘ 2 ঘন্টা ঘোরার পর দোলা বলল বাড়ি যাবে। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। আয়মান বাসায় এসে ওয়াশরুম চলে গেল, চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। শরীরটা ভীষণ খারাপ লাগছে। সে ভেতর থেকে দুর্বল হয়ে আসছে। কিছু সময়ের ব্যবধানে হাড় কাঁপানো জ্বর আসলো আয়মানের। তার শ্বাস নিয়ে ভীষণ কষ্ট হচ্ছে। রূপা নাস্তা দিতে এসে ভাইয়ের অবস্থা দেখে চেঁচিয়ে উঠল। রূপার চিৎকার শুনে রোজিনা ছেলের অবস্থা দেখেই বুঝলেন কি থেকে কি হয়েছে। সে দ্রুত ডক্টরকে ফোন দিয়ে আসতে বললেন, সাথে অক্সিজেন সিলিন্ডারও নিয়ে আসতে বললেন। রোজিনার চোখ দিয়ে পানি পড়ছে। এই ছেলেকে আর বাঁচাতে পারবে না মনে হয়। রোজিনা দ্রুত মিষ্টি জাতীয় খাবার নিয়ে আসতে বলল। রূপা বিলম্ব না করে ঘর থেকে দৌড়ে বাহির হয়ে গেল। আয়মানের অবস্থা দেখে দোলা ভয় পেয়ে গেল। আয়মান জ্বরে থরথর করে কাঁপছে। রোজিনা ছেলের হাত পা ডলতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে ডক্টর এসে হাজির হলো। ডক্টর এসে আয়মানের অবস্থা দেখে রেগে গেলেন। সে দ্রুত চিকিৎসা শুরু করে দিল। কিছু সময়ের ব্যবধানে কত কিছু ঘটে গেল। দোলার একটুও খারাপ লাগছে না। সে পৈশাচিক আনন্দ পাচ্ছে। এই মানুষরা তাকে দুঃখ দিয়েছে, সে এবার একটু কষ্ট পেয়ে দেখুক কষ্ট পেতে কেমন লাগে। ডক্টর ঔষধ খাইয়ে আয়মানের জ্বর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পেরেছে। আয়মানের হাতে স্যালাইন চলছে, মুখে অক্সিজেন মাস্ক দেওয়া। দোলার এই মুহূর্তটা দেখে আনন্দের জোয়ারে ভেসে যেতে ইচ্ছে করছিল। 4 ঘন্টা পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ডক্টর চলে গেল। রাতের মধ্যে জ্বর নেমে যাবে তার আজকে আসতে একটু দেরি হলে আয়মানের ভয়ঙ্কর রকমের কিছু হয়ে যেত। রোজিনা রাগান্বিত হয়ে বলল, তুমি আয়মানকে কি খাইছো? আপনার ছেলে আমার সাথে ফুচকা খেয়েছে। যখন খেয়েছে তখন তো ঠিকই ছিল, হঠাৎ করে কি হয়ে গেল জানি না। ফুচকাতে কি ঝাল ছিল? হ্যাঁ। তুমি জানো না আমার ছেলে ঝাল খেতে পারে না। ঝালে আমার ছেলের সমস্যা আছে। এই ঝালের জন্য ছোটবেলার আমার ছেলে মরতে মরতে বেঁচে ফিরে এসেছে। আজ যদি তোমার জন্য আমার ছেলের কিছু হয়ে যেত, তাহলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতাম না। আমি আমার ছেলেকে কতবার বুঝিয়েছি তোমাকে যেন সে বিয়ে না করে। এত এত ভালো মেয়ে থাকতে আমার ছেলে ছোটলোক ঘরের মেয়েকে ঘরে তুলেছে। আমার ছেলের এতটুকু শাস্তি প্রাপ্ত ছিল। আমার অনেক কষ্টের ছেলে আমি এত সহজে হারাতে পারবো না। তুমি আমার ছেলের থেকে দূরে থাকবে। তুমি ভাবিকে বকবে না মা। ভাবি নতুন মানুষ, সে জানতো মা ভাইয়ের ঝালে সমস্যা আছে। তুমি প্লিজ রাগ করো না, অনেক রাত হয়ে গিয়েছে। তুমি আমার সাথে চলো ঘুমাবে। আমি আমার ছেলেকে রেখে কোথাও যাব না। রূপা বুঝিয়ে রোজিনাকে নিয়ে চলে গেল। দোলা আয়মানের পাশে বসে ভাবতে লাগলো, আসলেই সে ছোটলোক ঘরের মেয়ে। তার মতো ছোটলোক ঘরের মেয়েকে তার কেন বিয়ে করলো? সে কি তার ছেলেকে বলেছিল এসো আমাকে বিয়ে করো? দোলা বিরক্তি নিয়ে আয়মানের পাশে শুয়ে পড়ল। দুজন মানুষ পাশাপাশি শুয়ে আছে, অথচ দোলার মধ্যে মানুষটার জন্য এতটুকু মায়া কাজ করে না। আয়মানের স্যালাইন ভরাতে শেষ হলো। দোলার কেন জানি মনে হলো এতটুকু না করলে সে বিবেকের কাছে হেরে যাবে। তাই সে স্যালাইনটা আস্তে করে খুলে সরিয়ে রাখল। আয়মানের গায়ে হাত দিয়ে দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে। রাতেও তো কমে গিয়েছিল। ছোট একটা কারণে মানুষ এতটা অসুস্থ হতে পারে তা দোলার জানা ছিল না। দোলার ভাবনার মাঝেই দোলার মনে হলো দোলার শরীর আগুনে পুড়ে যাচ্ছে। আয়মান দোলাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। আয়মান জ্বরের মধ্যেই বলছে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমাকে ছেড়ে যেও না, আমি তোমার পায়ের নিচে পড়ে থাকবো। দোলার ইচ্ছে না থাকা সত্ত্বেও দোলা আয়মানের বুকে বিরক্তি নিয়ে লেপ্টে রইল। সকালে আয়মানের জ্বর কমল। আয়মানের ঘুম ভাঙতেই দেখলো দোলা তার দিকেই তাকিয়ে আছে। আয়মান দোলাকে জড়িয়ে ধরে আছে। আয়মান নিঃশব্দে দোলাকে ছেড়ে উঠে বসল। শরীরের তাপমাত্রা পুরোপুরিভাবে এখন কমেনি। আয়মানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দোলার ভীষণ মায়া হচ্ছিল। তার ভেতরের হঠাৎ করে অপরাধবোধ কাজ করতে লাগলো। একটা মানুষ তাকে দুঃখ দিয়েছে তাই বলে সেও মানুষটাকে দুঃখ দিয়ে পৈশাচিক আনন্দ পাবে? তাহলে তো সে মানুষের কাতারেই পড়ে না। অপর পাশের মানুষ আর তার মধ্যে কোনো ফারাক রইল না। আয়মান হঠাৎ করেই দৃষ্টি মেলে তাকাতেই দোলা অপ্রস্তুত হয়ে পড়ল।
আয়মান ফ্রেশ হতে গিয়েছে। দোলা আয়মানের কাছে ক্ষমা চাওয়ার জন্য উসখুস করছে, কিন্তু তার ভেতরে সংকোচবোধ কাজ করছে। তার হঠাৎ কি হয়ে গেল? এই মানুষটার জন্য এত মায়া কাজ করছে কেন? দুদিন আগেও যে মানুষটাকে সে মনে প্রাণে ঘৃণা করত, আজকে সেই শক্তপোক্ত মানুষটাকে ভেঙে যেতে দেখে তার খারাপ লাগছে কেন? দোলা আর ভাবতে পারল না। তার সমস্ত মস্তিষ্ক অকেজো হয়ে আসতে শুরু করলো। আয়মান ফ্রেশ হয়ে এসে আবার শুয়ে পড়ল। তার শরীরটা ভীষণ দুর্বল লাগছে। জীবনে দ্বিতীয়বারের মতো শরীরের মধ্যে তার এতটা খারাপ লাগছে। দোলা ভেতরে জোরটা নিয়ে বলল, আপনার কি খুব বেশি খারাপ লাগছে? না, আপনাকে দুদিনে কখনো এভাবে শুয়ে থাকতে দেখিনি। আপনার খারাপ লাগলে আমাকে বলুন। আমার মাকে একটু ডেকে দাও। আমার মায়ের আমার পাশে থাকাটা অত্যন্ত জরুরি। রোজিনা খাবার নিয়ে ঘরে প্রবেশ করতে করতে বলল, আমাকে ডাকতে হবে না, আমি চলে এসেছি, একটু উঠে বসতো বাবা। আমি তোর জন্য গরম গরম খাবার নিয়ে এসেছি, তুই খেয়ে ওষুধ খেয়ে নিবি, তাহলে আর শরীরের মধ্যে খারাপ লাগবে না। আয়মান উঠে বসলো। রোজিনা আয়মানকে খাইয়ে দিচ্ছে। দোলা মুগ্ধ হয়ে মা ছেলের এই ভালোবাসার দৃশ্যটা দেখল। একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসে, এত বড় ছেলেকে খাইয়ে দেয়। দোলার মাও দোলাকে অনেক ভালোবাসে, কিন্তু দোলা বড় হবার পর কখনো তাকে এভাবে খাইয়ে দেয়নি। দোলার চোখে পানি টলমল করতে লাগলো। রোজিনা নরম কণ্ঠে বলল, তুমি কাঁদছো কেন মা? কই, কাঁদছি না তো। আমি কালকে রাগ করে অনেক কথা বলে ফেলছি, তুমি আমার কথায় কিছু মনে করো না। আয়মান আমার অনেক কষ্টের ছেলে, তার করুণ অবস্থা দেখে আমার ভেতরে ঝড় বয়ে যাচ্ছিল। আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না, তাই তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। আমি কিছু মনে করিনি। আমার জন্য আপনার ছেলের অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তুমি যদি এখন আমার হাতে ভাত খাও, তাহলে বুঝবো তুমি কিছু মনে করনি। আমি ঘুম থেকে উঠে ব্রাশ করিনি। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। রোজিনার ব্যবহারের মুগ্ধতা দোলাকে পড়াতে লাগলো। এই বাড়ির মানুষগুলো এতটা ভালো কেন? সবাই তাকে কতটা ভালোবাসে, তার কত যত্ন নেয়, খেয়াল রাখে, আর সে কি করলো? সে আয়মানকে ভালোভাবে বুঝিয়ে বললেই পারত। দোলা আর এই মানুষগুলোকে কষ্ট দিবে না। সে আজই এই বাড়ি থেকে চলে যাবে। যেখানে ভালোবাসা নেই সেখানে পড়ে থেকে কোনো লাভ নেই। দোলা ফ্রেশ হয়ে আসতেই রোজিনা দোলাকে খাইয়ে দিল। আয়মান খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। দোলা বেলকনিতে দাঁড়িয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। তখনই নয়নের ফোন এলো। দোলা বিলম্ব না করে ফোনটা কানে ধরল। ওপাশ থেকে নয়ন মিষ্টি কণ্ঠে বলল, আমার জান পাখিরা কি করে? আমি বেলকনিতে দাঁড়িয়ে আছি, তুমি কি করছো? আমি আমার জানকে মিস করছিলাম। আয়মান কি তোমাকে আবারও স্পর্শ করেছিল? তোমার কথা মতো কাজ করেছিলাম। তারপর থেকে আয়মান আমাকে ছুতে ভয় পায়। আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না জান। তুমি আজকে আমার কাছে চলে এসো, আর আসার সময় তোমার ননদকে নিয়ে আসতে ভুলবে না। দেখো নয়ন, এই বাড়ির সবাই অনেক ভালো মানুষ, আমি রূপাকে নিয়ে যেতে পারবো না। আয়মান অন্যায় করেছে, তার শাস্তি সে পেয়েছে। আমি চাই না যে কোনো অন্যায় করেনি সে বিনা দোষে শাস্তি পাক। আমি আর কোনো ঝামেলা চাই না। তুমি আমাকে নিয়ে যাও, ওরা ওদের মতো ভালো থাকুক। তোমার মতো ভালো মানুষ আমি দুটো দেখিনি দোলা। তুমি আমার ভালোবাসা। তোমাকে আয়মান যন্ত্রণা দিয়েছে সেটা তুমি ভুলে গেলেও আমি ভুলে যাইনি। আয়মানকে কষ্ট দেওয়ার জন্য হলেও তুমি রূপাকে তোমার সাথে নিয়ে আসবে। আমি রূপার বেশি ক্ষতি করব না, শুধু আয়মানকে ভয় দেখাবো। আমার প্রতি ভরসা রাখতে পারো। কিন্তু, কোনো কিন্তু না। আমি তোমার বাড়ির সামনে আসছি, তুমি রূপাকে নিয়ে নিচে আসো। রূপাকে নিতে আমার মন টানছে না। অনেক হয়েছে প্রতিশোধের খেলা, রূপা থাকুক। আমি আসি, তারপর দুজন মিলে সুখে সংসার করব। তুমি যদি রূপাকে না নিয়ে আসো তাহলে আমি ভয়ঙ্কর রকমের কিছু করে ফেলবো। যে মানুষটা আমার প্রিয় মানুষটাকে আঘাত করলো, তাকে আমি শাস্তি দিতে না পারলে আমার মরে যাওয়াই ভালো।
একদম বাজে কথা বলবে না নয়ন। আমি মরে যাই, তুমি তো সেটাই চাও। তুমি কষ্ট পেও না, আমি রূপাকে নিয়ে নিচে আসছি। নয়ন মুখে রহস্যময় হাসি ফুটিয়ে ফোনটা রেখে দিল। বোকা মেয়েটা বুঝতেও পারল না জীবনের চরম সর্বনাশা সে করে ফেলল। রূপাকে নিয়ে দোলা রাস্তায় দাঁড়িয়ে আছে। রূপা দোলাকে যথেষ্ট সম্মান করে, তাই বিনা বাক্যে দোলার সাথে আসতে রাজি হয়েছে। একটু পরে একটা গাড়ি আসলো, দোলা রূপাকে নিয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়ির মধ্যে একটা ছেলেকে দেখে রূপার ভ্রু কুঁচকে গেল। রূপা আগ্রহ নিয়ে বলল, এটাকে ভাবি? এটা আমার ভালো বন্ধু। আমরা কোথায় যাচ্ছি? আমার বন্ধুর বাড়ি যাচ্ছি। আমার মনে হয় বাড়িতে বলে আসা উচিত ছিল। আমরা বেশিক্ষণ দেরি করব না। ভাইয়া জানলে অনেক রাগ করবে। তোমার ভাইয়া জানার আগেই আমরা চলে আসব। গাড়ি চলতে চলতে নিষিদ্ধ পল্লীর সামনে এসে দাঁড়ালো। দোলা আর রূপা গাড়ি থেকে নেমে ভেতরের দিকে যেতে লাগলো। রূপার ভেতরে ভয় কাজ করতে শুরু করে দিল। তার কাছে জায়গাটা ভীষণ ভয়ানক লাগছে। রূপা ভীত কণ্ঠে বলল, এই জায়গাটা এমন কেন ভাবি? আমার ভীষণ ভয় লাগছে। আমি আছি তো, তোমার সাথে কিছু হবে না। দোলা যত ভেতরে যেতে লাগলো, দোলার মনেও ভয় কাজ করতে লাগলো। জায়গাটা ভীষণ অদ্ভুত আর ভয়ানক। দোলা নয়নকে উদ্দেশ্য করে বলল, এটা তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো নয়ন? তোমার মতো মেয়েদের যেখানে থাকার কথা সেখানে নিয়ে এসেছি। মানে? এটা নিষিদ্ধ পল্লী, তোমাকে আর রূপাকে বিক্রি করতে নিয়ে এসেছি। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ আমার সাথে চলো। তোমরা চাইলেও এখানে থেকে পালাতে পারবে না। কাজেই আমি যেমনটা বলবো সেরকমটাই তোমরা করবে। নয়নের কথা শুনে দোলা কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। নিজের কানকেও সে বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে সে ভুল শুনেছে। মানুষ এভাবে রং বদলাতে পারে কখনোই না। তার নয়ন মনে হয় তার সাথে মজা করছে। নয়ন তো তাকে ভালোবাসে, নয়ন তার সাথে খারাপ কিছু করতেই পারে না। কিন্তু দোলার বিশ্বাস, ভরসা, আশা সবকিছু ভেঙে দিয়ে নয়ন দোলাকে টানতে টানতে নিয়ে গিয়ে নিষিদ্ধ পল্লীর সর্দারনির পায়ের নিচে ফেলে দিল। রূপার পালিয়ে যাবার সুযোগ রয়েছে। দোলা রূপাকে পালানোর জন্য ইশারা করছে, কিন্তু রূপা দোলাকে ছেড়ে যাবে না। রূপার বিবেকবোধ রূপাকে যেতে দিচ্ছে না। সে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কিভাবে বিপদের মধ্যে ফেলে রেখে চলে যাবে? দোলা কিছুটা চেঁচিয়ে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও রূপা। আমার জন্য তোমার মতো ভালো মেয়ের বিপদে পড়তে হলো। তুমি চাইলে পালিয়ে যেতে পারবে। তুমি আমার চিন্তা করো না, তুমি পালিয়ে যাও। আমি এখানে থেকে ঠিক পালিয়ে যেতে পারবো। আমি তোমাকে রেখে পালিয়ে যাব না ভাবি। তুমি আমাকে নিজের বোন ভাবতে না পারো, কিন্তু আমি তোমাকে নিজের বোনের মতো ভালোবেসেছি। তাই আমি নিজের বোনকে একা ফেলে কোথাও যাব না। বিপদ যখন এসেছে আমরা দুজন মিলে বিপদের মোকাবেলা করব। আমি আসলেই একটা অমানুষ। তোমাদের মতো ভালো একটা পরিবারকে আমি প্রতিনিয়ত ছোট করেছি। তার শাস্তি বিধাতা আমাকে দিচ্ছে। তুমি ভয় পেও না ভাবি, আমি ভাইয়াকে মেসেজ করেছি। ভাইয়া খুব দ্রুত আমাদের কাছে চলে আসবে। আমাদের শুধু এদের সাথে কথা বলে সময় নষ্ট করতে হবে। উপস্থিত বুদ্ধি সবাই কাজে লাগাতে পারে না। রূপার উপস্থিত বুদ্ধি আসলেই মুগ্ধ করার মতো ছিল। বিপদের সময় ভয় না পেয়ে উপস্থিত বুদ্ধির সাহায্য আমাদের লড়াই করতে হবে। বাঁচার বিকল্প হচ্ছে লড়াই, বাঁচতে হলে লড়াই করতেই হবে। তোলার শক্তি বলার শক্তি হারাচ্ছে। নিজের প্রিয় মানুষের থেকে এত বড় ধোঁকা খেয়ে সে সর্বশান্ত হয়ে গিয়েছে। দোলা রূপাকে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করতেই নয়ন দোলার চুল টান দিয়ে ধরল। দোলা ব্যথায় কুকরিয়ে উঠল। রূপা দোলার হাত শক্ত করে ধরে আছে। নয়ন দোলার গাল চেপে ধরে বলল, তোর খুব তেজ হয়েছে তাই না? আমি তোকে নিষেধ করেছিলাম না এখানে থেকে পালানোর চেষ্টা করবি না। তাহলে ফলাফল খারাপ হয়ে যাবে, তবুও পালানোর চেষ্টা করেছিস। তুমি না আমাকে ভালোবাসতে, তাহলে আমার এত বড় ক্ষতি কিভাবে করতে পারছো? যে মেয়ে অন্য একটা পুরুষের সাথে শুয়ে আসছে, তাকে আমি ভালোবাসবো হাসালে? তুমি তো বলেছিলে বাচ্চা নিয়ে আসলেও আমাকে গ্রহণ করবে। তোর মাথা কি একদম ফাঁকা? তোর মতো মেয়েকে আমি এক রাতের জন্য ব্যবহার করি।
সেখানে তোর সাথে বিয়ে করে সংসার করব ভাবলি কি করে? আমার ভালোবাসা আর বিশ্বাসের প্রতি আমার ঘৃণা হচ্ছে। আয়মান যখন তোর শরীরের প্রতিটি অঙ্গ ছুঁয়ে ছুঁয়ে দেখেছিল, তখন তোর ঘৃণা হয়নি। সে আমার স্বামী, তাকে ভালোবাসি না বলে তার ছোঁয়া আমার বিষাক্ত লেগেছিল, কিন্তু তার ছোঁয়ায় ভালোবাসা মাখানো ছিল। তোর মতো জানোয়ারকে ভালোবেসেছি আমি ভাবতেই আমার রাগ লাগছে। নয়ন অকথ্য ভাষায় দোলাকে গালি দিল। দোলাকে টানতে টানতে একটা ঘরে নিয়ে গেল। রূপা দোলার হাত ধরে রেখেছিল, কিন্তু দোলাকে রক্ষা করতে পারল না। নিষিদ্ধ পল্লীর সর্দারনি রূপাকে ধরে রেখেছে। নয়ন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলল, তোর কত তেজ হয়েছে আমিও দেখতে চাই। তোর এই তেজ বিছানাতেও থাকবে তো? দোলা নয়নের মুখে থুতু নিক্ষেপ করল। নয়ন হিংস্র হয়ে দোলার দিকে এগিয়ে যেতে লাগলো। দোলা আশেপাশে কিছু একটা খোঁজার চেষ্টা করছে, কিন্তু হাতের পাশে কিছুই পাচ্ছে না। দোলার নিজের প্রতি নিজের ঘৃণা এসে গেল। সে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকতে লাগলো। আয়মান পুলিশ নিয়ে এসেছে। পুলিশকে দেখে সর্দারনি পালিয়ে গিয়েছে। আয়মানকে দেখে রূপা দৌড়ে ভাইয়ের কাছে গেল। রূপা অস্থির হয়ে বলল, তুমি ভাবিকে বাঁচাও ভাইয়া, ওই অমানুষরা ভাবিকে মেরে ফেলবে। আয়মান বিলম্ব করল না, দ্রুত পুলিশদের সাথে প্রতিটি ঘরে ঘরে দোলাকে খুঁজতে লাগলো। নয়ন দোলার শাড়ির আঁচলে হাত দিতেই দোলা নয়নের অন্ডকোষ বরাবর লাথি দিল। নয়ন ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল। দোলা এই সুযোগে ঘর থেকে ছুটে বাহিরে বের হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে অন্দরমহলে এসে আয়মানকে দেখে আসার আলো খুঁজে পেল। আয়মান গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে। আয়মানের চোখে মুখে একরাশ তিক্ততা ধরা দিয়েছে। দোলা দৌড়ে গিয়ে আয়মানকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আমাকে বাঁচান, ওই অমানুষরা আমাকে মেরে ফেলবে। আমি পাপ করেছি, আমার পাপের শাস্তি আমি পেয়েছি। আমাকে একটু দূরে রেখে আসুন, আমার ছায়াও আপনাদের উপরে পড়তে দিব না। আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব। নয়ন এসে আয়মানকে দেখে ভয় পেয়ে গেল। নয়ন পালাতে যাবে এমন সময় দুজন পুলিশ নয়নকে পেছনে থেকে ধরে ফেলল। নয়ন যাবার সময় আয়মানকে হুমকি দিয়ে গেল। আয়মান কোনো কথা না বলে গম্ভীর হয়ে রূপা আর দোলাকে নিয়ে বাড়ি ফিরল। রূপা আয়মানের রাগ সম্পর্কে অবগত আছে, তাই সে ভয়ে একটা বাক্য উচ্চারণ করতে পারছে না। রূপা জানে আয়মান তাকে কতটা ভালোবাসে। দোলা রূপার এত বড় ক্ষতি করতে যাচ্ছিল। আয়মান দোলাকে এত সহজে ছেড়ে দিবে না। বাড়িতে এসে আয়মান দোলাকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে চলে গেল। দোলাকে দেয়ালের সাথে চেপে ধরে দুই বাহু ঝাঁকিয়ে বলল, তোমার শত্রুতা আমার সাথে ছিল। তুমি আমাকে দাফন করে দিতে আমার বোনকে নষ্ট জায়গায় নিয়ে গেলে কেন? জবাব দাও দোলা, তোমাকে এত বড় দুঃসাহস কে দিয়েছে? তুমি যদি আমার বোনের ভালোবাসার মানুষের হাতে তুলে দিয়ে প্রতিশোধ নিতে, তাও বলতে পারতাম। ছেলেটাকে আমার বোন ভালোবাসে, আমার বউ আমার বোনকে তার ভালোবাসার মানুষের কাছে দিয়ে এসেছে। আমার প্রতি এত রাগ, এত ঘৃণা, বেশ তবে তাই হোক। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। আমি আগে থেকেই জানতাম নয়ন ছেলেটা ভালো না। তোমার মায়ের অনুমতি নিয়ে তবেই তোমাকে বিয়ে করেছি। তোমার মা বোনের কোনো ক্ষতি তো আমি করিনি। তাহলে আমার বোনকে বিক্রি করে দেওয়ার সাহস তুমি কোথায় পেলে? আপনি বিশ্বাস করুন, আমি জানতাম না নয়ন আমাকে ওখানে নিয়ে যাবে। আমি তো নয়নকে ভালোবেসেছিলাম। আমি নয়নকে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। নয়ন আমার সব বিশ্বাস ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আমি রূপার ক্ষতি কখনো চাইনি। আমি রূপাকে পালিয়ে আসতে বলেছিলাম, কিন্তু রূপা আমাকে রেখে পালিয়ে আসতে চাইছিল না। কারণ রূপার শরীরে আমার বংশের রক্ত বইছে। তোমার মতো অমানুষ হলে তোমাকে একা ফেলে আসতো। আজকে আমি বলবো, তুমি শুনবে। আমি দীর্ঘ কয়েক বছর ধরে তোমাকে ভালোবেসেছিলাম। তুমি কয়েক দিনের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করলে, আর আমি কয়েক বছরের ভালোবাসা পাওয়ার জন্য খারাপ হব না। আমি কখনো তোমার খারাপ চেয়েছি? তুমি কষ্ট পাবে বলে তোমাকে স্পর্শ করিনি। তুমি বিরক্ত হবে বলে তোমার সাথে মন খুলে কথা বলতে পারিনি। তুমি সুখী হবে জেনে নিজের জীবন বাজিয়ে রেখেছি। তোমার মন পাবার জন্য কত কি না করলাম, তবুও তোমার মন পাইলাম। অবশেষে আমি জানতে পারলাম আমি ভুল মানুষকে ভালোবেসেছি।
আমি আর তোমাকে জোর করে ধরে রাখবো না। আমি যত দ্রুত পারি ডিভোর্সের ব্যবস্থা করে ফেলবো। তোমার মা বোনকে তোমার কাছে ফিরিয়ে দিব। তুমি আমার জীবনে থেকে আমার কষ্ট আর বাড়িয়ে দিও না। আমি আর পারছি না। আমি আমার মা বোনকে বুকে আগলে নিয়ে বাঁচতে চাই। তোমার মতো বউ আমার লাগবে না। আমি যে তোমার সম্মান নষ্ট করেছি, তার জন্য তুমি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারো। তবুও তোমার প্রতি আমার মনে আর কখনো ভালোবাসা জন্মাবে না। আমি তোমাকে ঘৃণা করি, তোমার মুখ দেখতে চাই না। তোমার মতো ভালোবাসার মানুষ কারো না হোক। নারী হিসেবে তুমি অতি জঘন্য। কথাগুলো বলে আয়মান চলে গেল। দোলা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। নিজের করার পাপের কথা মনে হতেই ভেতরটা জলে পড়ে যাচ্ছে। সে আসলেই এই মানুষগুলোর যোগ্য না। সে এই মানুষগুলোর জীবন থেকে বহু দূরে চলে যাবে। জীবন তাকে নির্মমভাবে ঠকিয়ে দিয়েছে। তুমি কোথায় যাচ্ছ ভাবি? দোলা নিজের ব্যাগ গুছিয়ে নিচ্ছিল। রূপার প্রশ্নের দিকে তাকিয়ে মলিন হাসি উপহার দিল দোলা। দোলার ভেতরটা মরে গিয়েছে। কণ্ঠনালীর দিকে কোনো শব্দ বের হতে চাইছে না। তবুও দোলা মলিন কণ্ঠে বলল, এই যে আমি তোমার এত বড় ক্ষতি করলাম, তোমার আমার প্রতি ঘৃণা হয় না রূপা? আমার ঘৃণা হয়নি, তবে রাগ হয়েছিল। একটা মানুষ ভালোবাসা এতটা অন্ধ কিভাবে হয়? মানুষকে ভালোবাসা ভালো, কিন্তু অন্ধের মতো ভালোবাসা একদমই ভালো না। আমার ভাইয়া অনেক ভালো মানুষ, তাই তোমার এত বড় অন্যায়ের কথা জেনেও তোমাকে পুলিশ দেয়নি। আমার ভাইয়ার জীবনে সবচেয়ে প্রিয় নারীকে জানো? আমার আবার জীবনে সবচেয়ে প্রিয় নারী তিনজন, আম্মু, তুমি আর আমি। আমার ভাইয়ার ভালোবাসার মানুষ তাকে আঘাত দিয়েছে। আমার ভাইয়া যেটা কখনো আশা করেনি তুমি সেটাই করেছো। এত সহজে আমার ভাইয়াকে হারিয়ে যেতে দিও না। এত আদর করে রাখার মানুষ দুটো খুঁজে পাবে না। আমি তো তোমার ভাইয়াকে ভালোবাসি না। তাহলে আমি কিভাবে তোমার ভাইয়ের কাছে থাকবো? তোমার ভাইয়া আমাকে কোনোদিন ক্ষমা করবে না। সে বলেছে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তুমি নারী, তুমি সব পারবে। একটা বউ চাইলে তার স্বামীকে দিয়ে সবকিছু করাতে পারে। একটা বউয়ের যে ক্ষমতা থাকে, একজন প্রেমিকার সেই ক্ষমতা থাকে না। কাজেই আমি তোমাকে বলছি, হাল ছেড়ে দিও না। আজ তোমার মনে ভাইয়ার প্রতি ভালোবাসা নেই, কাল ঠিক তৈরি হবে। মানুষের জীবনে যদি প্রথম ভালোবাসায় শেষ ভালোবাসা হবে, তাহলে মানুষ দ্বিতীয়বার প্রেমে পড়তো না। তোমার ভাইয়া আমাকে মেনে নিবে না। সে আমাকে ঘৃণা করে। সে যদি আমাকে ভালোবাসার সুযোগ না দেয়, তাহলে তার প্রতি আমার মনে ভালোবাসা তৈরি হবে কি করে? এখন আমার ভালোবাসার প্রতি অনীহা তৈরি হয়েছে। আমার মনে হয় পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই। এই পৃথিবীতে সবাই ধোঁকা দিতে জানে, কেউ ভালোবেসে বুকে আগলে নিতে জানে না। তুমি আমার ভাইয়াকে ভালোবেসে দেখো না। আমার ভাইয়া দেখিয়ে দিবে কিভাবে ভালোবাসার মানুষকে বুকে আগলে রাখতে হয়। আমি চলে গেলেই তোমার ভাইয়া ভালো থাকবে। আমার অনেক কষ্ট হয় জানো। আমি সহ্য করতে পারছি না। আমি চাই না আমার জন্য আর কেউ কষ্ট পাক। তুমি চলে গেলে ভাইয়া মরে যাবে। তুমি এখনো আমার ভাইয়াকে চিনো নাই। তুমি ভাইয়াকে একবার কাছে টেনে দেখোই না, আমার বিশ্বাস তুমি ঠকবে ভাবি। তুমি যদি ভাইয়াকে ভালোবাসার চেষ্টা না করো, তাহলে আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। এভাবে বলো না। তোমরা সবাই মিলে আমাকে ঘৃণা করলে আমি কোথায় যাব? তুমি এই বাড়ি ছেড়ে যাবে না, কথা দাও। তোমার ভাইয়া যদি আমাকে মারে, তুমি কি পাগল? এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে যখন ভাইয়া তোমাকে মারেনি, সেখানে ভালোবাসার অধিকার চাইলে মারবে? তুমি এখনো ভাইয়াকে বুঝুনি ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে। রূপার কথায় দোলার কি হলো কে জানে। দোলা নীরব হয়ে গেল। সে কিছুক্ষণ ভেবে বলল, যাবে না। এভাবেই দিন কাটতে লাগলো। আয়মান দোলার সাথে কথা বলে না। দোলাও সারাক্ষণ মন মরা হয়ে বসে থাকে। এভাবে জীবন চলতে পারে না। এই সম্পর্কের কিছু একটা করতেই হবে। দোলার মা বোনকে আয়মান ছেড়ে দিয়েছে। দোলার কৃতকর্মের জন্য দোলার মা ও দোলার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দোলা বেকুনিতে দাঁড়িয়ে কাঁদছে আর ভাবছে সম্পর্কটা কিভাবে ঠিক করা যায়। আয়মান কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আয়মানের উপস্থিতি টের পেয়ে দোলা ঘরের মধ্যে আসলো।
দোলা মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দিয়ে একটা সুযোগ দেওয়া যায় না? আমি আপনাকে কথা দিচ্ছি আমি অনেক ভালো বউ হয়ে দেখাবো। আয়মান জবাব দিল না। সে নিজের মতো তৈরি হতে থাকলো। দোলার কান্না পাচ্ছে, মানুষটা তাকে এতটা অবহেলা করছে কেন? যে মানুষটা তাকে একটা সময় এক সমুদ্র সমান ভালোবাসা দিয়েছিল, আজ সেই মানুষটার অবহেলা নেওয়া যাচ্ছে না। মানুষটার সাথে থাকতে থাকতে মায়া জন্ম নিয়েছে। মন দূরে গিয়েও যেতে চাইছে না, ভালোবাসা পেলে প্রাণী উপোস মেনে যায়। দোলা তো মানুষ। এত এত ভালোবাসা রেখে ডলার যেতে ইচ্ছে করছে না। রোজিনার মতো শাশুড়ি পেয়েছে সে, রূপার মতো ননদ পেয়েছে। এই যুগে এসে মা বোনের মতো শাশুড়ি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। দোলা আয়মানের পেছনে পেছনে ঘুরছে, কিন্তু আয়মান দোলাকে পাত্তা দিচ্ছে না। দোলার নিজেকে ভীষণ অসহায় লাগছে। যে ভালোবাসা সে একদিন অবহেলায় ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজ সেই ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছে। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত, কখন কাকে কোথায় নিয়ে যায় বলা যায় না। আয়মান চলে গিয়েছে, দোলা বসে খাচ্ছে। এমন সময় রূপা এসে বলল, এভাবে চলতে থাকলে ভালোবাসা বউ আসবে না। একটু আদরে আহ্লাদে ভাইয়াকে ইমপ্রেস করার চেষ্টা করো ভাবি। একদম বাজে কথা বলবে না। তোমাকে এত পাকা পাকা কথা বলতে কে বলেছে? তুমি লজ্জা পাচ্ছ কেন ভাবি? আমাকে নিজের বান্ধবী মনে করতে পারো। আমি বান্ধবী হয়ে আমার বান্ধবীকে সাহায্য করতে পারি না বলো? আদর না দিলে কোনো কিছুই গলে না। তুমি আদর দিয়ে ভাইয়াকে গলানোর চেষ্টা করো। আমি মেয়ে হয়ে ওনাকে কাছে টানবো অসম্ভব। এই অসম্ভবকে সম্ভব করতে না পারলে খুব তাড়াতাড়ি এই বাড়ি ছাড়তে হবে। আমি তোমাদের ছেড়ে যেতে চাই না রূপা। তাহলে আমার কথা মতো কাজ করো। আমার লজ্জা করে। আমার ভাইয়াকে কষ্ট দেওয়ার সময় লজ্জা করেনি। অপমান করছো না? তোমাকে বোঝাচ্ছি, ভালোবাসা দিয়ে ভাইয়াকে দখল করে নাও। আজ থেকে ভাইয়াকে গলানোর কাজে লেগে পড়ো। আমি কিন্তু তোমাকে চোখে চোখে রাখবো। রূপা চলে গেল। দোলা রূপার কথাগুলো ভাবতে ভাবতে আয়মানকে ফোন দিল। কিন্তু দোলার নাম্বার দেখে আয়মান ফোন ধরলো না। দোলা অন্য নাম্বার দিয়ে আয়মানকে ফোন দিল। এবার আয়মান সাথে কথা ফোনটা ধরলো। দোলা রেগে বলল, আমার বেলায় আপনার এত অনীহা কেন? আমি ফোন দিলাম, ধরলেন না। আর অন্য কেউ ফোন দিয়েছে ভেবে সাথে সাথে ফোন ধরলেন। কেমন মানুষ আপনি? নিজের বউকে ভালোবাসতে জানেন না। আমি তোমার সাথে কথা বলতে চাইছি না। তুমি আর কখনো আমাকে ফোন দিবে না। তোমাকে কতবার বলেছি আমি তোমাকে মুক্তি দিয়েছি। তোমার যদি লজ্জা থাকে তাহলে তুমি বাড়ি থেকে চলে যাও। আমার লজ্জা তো আপনিই ভেঙে দিয়েছিলেন। তাহলে আমার লজ্জা আসবেটা কোথায় থেকে? তুমি নিজেকে ভাবোটা কি? আপনার বউ। তোমাকে আমি ঘৃণা করি। আমি আপনাকে ভালোবাসতে চাই। তোমার ভালোবাসা আমার প্রয়োজন নেই। তাড়াতাড়ি বাসায় আসুন। তোমার কথা মতো চলতে আমি বাধ্য নই। আপনি বাসায় না আসলে হাত কেটে ফেলবো কিন্তু। তোমার যা খুশি হয় করো। তাতে আমার কোনো যায় আসে না। আয়ন রেগে কল কেটে দিল। দোলার মনটা খারাপ হয়ে গেল। রূপার কথা মনে হতেই সে হাল ছেড়ে দিল না। সে আয়নের জন্য অপেক্ষা করতে লাগলো। তার হঠাৎ করে মনে হলো, লাল শাড়ি পরে বউ সাজলে কেমন হয়। বাহিরে আকাশটা মেঘলা হয়ে আছে। যে কোনো ঝুম বৃষ্টি নামবে। এই মেঘলা দিনে কি তার জীবনে প্রণয়নের হাওয়া বইবে না? আজ এই মেঘলা দিনে প্রণয়নের হাওয়া না বইলে যে সারা জীবনেও ভালোবাসার নাগাল সে পাবে না। দোলা লাল শাড়ি পরে আয়মানের জন্য অপেক্ষা করতে লাগলো। 2 ঘন্টা পর আয়মান কাক ভেজা হয়ে বাড়ি ফিরল। দোলাকে দেখেও না দেখার ভান করে ওয়াশরুম চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। দোলাও জেদ করে আয়মানকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে রইল। আয়মান দাঁতে দাঁত চেপে বলল, আমাকে ছেড়ে দাও দোলা। তোমার স্পর্শ আমি সহ্য করতে পারছি না। জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। তোমার জন্য আমার মনে যে ভালোবাসার সৃষ্টি হয়েছিল তা তুমি নিজ হাতে খুন করেছো। আমি আর কখনো আপনাকে কষ্ট দিব না। আমাকে একটা সুযোগ দিন। আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আয়মান দোলাকে দূরে সরিয়ে দিয়ে বলল, কি চাই তোমার? অর্থ চাই।
যে মেয়ে দুদিন আগেও আমার অসুস্থতা দেখে খুশি হয়েছে, সেই মেয়ে হঠাৎ করে আমাকে ভালোবেসে ফেললো, এটা আমাকে বিশ্বাস করতে হবে। তুমি না নয়নকে ভালোবাসো? এত তাড়াতাড়ি তোমার ভালোবাসাও বেয়ে গেল? নাকি আমার টাকা পয়সা দেখে লোভ লেগে গিয়েছে মনে? এত টাকা লোভ সামলাতে পারছো না? টাকার জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করতে হবে না। তোমার কত টাকা চাই বলো, আমি তোমাকে টাকা দিয়ে দিব, প্লিজ আমার জীবন থেকে চলে যাও। তোমাকে ভালোবেসে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। লোভী মেয়ে একটা। আয়মান, একদম চিৎকার করবে না। তোমার শরীরে টান পেলে তোমার করা অন্যায়ের কথা সব ভুলে যাব। এটা কখনো ভেবো না। আমি আর তোমার মুখ দেখতে চাই না। তোমার মুখ দেখার আগে যেন আমার মৃত্যু হয়। আয়মানের মনে পুষে রাখা সমস্ত ক্ষোভ যেন একবারে ঝেড়ে দিল। দোলা নিস্তব্ধ হয়ে বসে পড়ল। সে জানতো আয়মান হয়তো সাময়িকভাবে দোলার উপরে অভিমান করে আছে, কিন্তু মনে মনে সে দোলাকে এতটা যে ঘৃণা করে সেটা তার জানা ছিল না। দোলার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। দোলা মনকে বুঝিয়ে দিল, সে এই বাড়িতে থাকবে না, কাউকে না জানিয়ে সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। উঠে গিয়ে শাড়ি বদলে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ করে আয়মানের বুকে ব্যথা করতে লাগলো। দোলাকে কথাগুলো বলে দোলার থেকে তার বেশি কষ্ট লাগছে। একবার ভাবলো উঠে গিয়ে মাপ চাইবে। যে ভুল করে, ভুল করার পর মাপ চাইলে মাফ করে দিতে হয়। কিন্তু দোলা যে কাহিনী ঘটিয়েছে আয়মান সেটা মেনেই নিতে পারছে না। দোলারও বোঝা উচিত আপন মানুষ কষ্ট দিলে কেমন লাগে। আয়মান না হয় সকালে মাপ চেয়ে নিবে। চিন্তা করতে করতে আয়মান কখন ঘুমিয়ে গিয়েছে সেটা আয়মান নিজেও জানে না। সকালে যখন তার ঘুম ভাঙল, তখন দোলাকে পাশে পেল না। আয়মান ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতেই রূপা বলল, তুমি একা এলে যে, ভাবি কোথায়? দোলা তো ঘরে নেই। আমি তো সকাল থেকে ভাবিকে দেখছি না। আয়মানের ভেতরটা ধক করে উঠল। তবে কি মেয়েটাকে বেশি আঘাত করা হয়ে গিয়েছে? মেয়েটাও তো মনের দিক থেকে ভীষণ অসুস্থ ছিল। একটা মানুষকে ভালোবেসে একটা মানুষা পাগল হতে পারে সেটা আয়মানের থেকে ভালো কেউ জানে না, তবুও নিজের ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে সহ্য করা যায় না। যেটা অন্যায় সেটা অন্যায়। অন্যায়কারীকে শাস্তি না দিলে পরবর্তীতে বড় ধরনের অপরাধ করে বসবে। আয়মান রূপা পুরো বাড়ি খুঁজেও দোলাকে পেল না। আয়মান অস্থির হয়ে দোলার মায়ের কাছে গেল। সেখানেও দোলাকে খুঁজে পেল না। আয়মান দিশেহারা হয়ে মাটিতে ধপ করে বসে পড়ল। কেন যে দোলাকে এতগুলো কথা শোনাতে গেল? 3 মাস পর দোলা তার বেস্ট ফ্রেন্ডের সাথে হসপিটালে এসেছে। এই কয়দিনে মেয়েটা ঠিকমতো ঘুমাতে পারেনি। দোলার বেস্ট ফ্রেন্ড রিয়া দোলাকে কত করে বুঝিয়েছে বাঁচতে হলে নিজেকে ভালো রাখতে হবে। মেয়েটা নিজের করা অন্যায়ের কথা ভেবে খালি কেঁদেছে। তারই বা কি করার ছিল? যে ভালোবাসায় অন্ধ হয়ে সবকিছু করেছে। যখন চোখের পর্দা খুলে গেল তখন সে সবকিছু হারিয়ে ফেলল। দোলা ঠিকমতো খেতেও পারে না। তার মাথা ঘুরতে থাকে, খাবারে গন্ধ লাগে। সকালেও একটু খেয়েই বমি করে ফেলছে। রিয়া দোলাকে জোর করে হসপিটালে নিয়ে আসছে। ডক্টর কিন্তু টেস্ট দিয়েছিল, সেগুলো করিয়ে রিপোর্টের অপেক্ষায় তারা বসে আছে। দোলার শুকনো মুখের দিকে তাকিয়ে রিয়ার ভীষণ মায়া হচ্ছে। কত সুন্দর মেয়েটা কয়দিনে শুকিয়ে গিয়েছে। চোখের নিচে কালো দাগ বসে গিয়েছে। ঠোঁটের কোণে মলিন হাসি বিদ্যমান। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করার পর রিপোর্ট হাতে পেল। রিপোর্ট হাতে পেয়ে দোলা নিস্তব্ধ হয়ে গেল। না চাইতেও দু চোখে পানি এসে ভরে গেল। সে মা হতে চলেছে, এত আনন্দ কেন? এত এত তিক্ততার মাঝে দোলা বেঁচে থাকার কারণ খুঁজে পেয়েছে। দুদিন আগেও যে মেয়েটা মরে যেতে চেয়েছিল, আজ সেই মেয়েটা পেটে হাত দিয়ে চোখ বন্ধ করে নতুন করে বাঁচার পথ খুঁজছে। দোলা রিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রিয়া বলল, এবার মনে হয় তোর আয়মান ভাইয়াকে খবর দেওয়া উচিত। আমার জন্য তার ফুলের মতো জীবনটা আর নষ্ট করতে চায় না। সে আমাকে বলেছিল আমার মুখ দেখার আগে যেন তার মৃত্যু হয়। এই বাক্যটা আমার বুকে ধারালো অস্ত্রের মতো বিঁধেছিল। আমি সহ্য করতে পারিনি তার কোনো ক্ষতি হোক, আমি চাই না। সে ভালো থাকুক, সুখে থাকুক, এতটুকুই চাওয়া। আমি একটা কাজ করে আমার সন্তানকে নিয়ে ভালো থাকবো।
একটা কিন্তু আয়মান ভাইয়ের প্রতি অন্যায় হয়ে যাবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আয়মান রোজিনাকে নিয়ে ডক্টরের কাছে এসেছিল। আচমকা দোলাকে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। দৌড়ে গিয়ে দোলাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। দোলা বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেল। গলা নিয়ে কোনো আওয়াজে বের হচ্ছে না। আয়মান দোলার গালে, মুখ, কপালে অনবরত চুমু খেতে লাগলো। প্রিয়া আস্তে করে সেখানে থেকে চলে আসলো। কেবিনের দিকে দাঁড়িয়ে থাকায় খুব এক মানুষ ছিল না সেখানে। নার্সরা আসা যাওয়া করছিল। আয়মান কাঁদতে কাঁদতে বলল, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কোথায় খুঁজেছি? তুমি আমাকে দিনের পর দিন অবহেলা করলে, কই আমি তো তোমাকে কখনো ছেড়ে যাইনি। তাহলে আমার দেওয়া অবহেলা সহ্য করে আমায় ভালোবাসলে না কেন দোলা? আমি কি খুব বেশি অবহেলা করে ফেলেছিলাম? তুমি জানো না তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারি না। আয়মান এই বিধ্বস্ত রূপ দেখে দোলার ভেতরটা মোচড় দিয়ে উঠল। আয়মানের মুখ বলে দিচ্ছে তাকে ছাড়া আয়মান ভালো নেই। দোলা কথা বলছে না, খালি কাঁদছে। আয়মান দোলাকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। দুজন নার্স তাদের আর চোখে তাকিয়ে দেখে চলে গেল। আপনি বলেছিলেন আপনি আমার মুখ দেখতে চান না, তাহলে এখন নাটক করতে আসছেন কেন? আমাকে যেতে দিন, আমি আপনার সাথে যেতে চাই না। তুমি আমার সাথে যাবে যাবে, আর একটা কথা বললে মেরে বস্তা ভরে ফেলবো। একবার তোমাকে হারিয়েছি, আর তোমাকে হারাতে পারবো না। আমি বাকিটা জীবন তোমার সাথে কাটাতে চাই, কিন্তু আমি একা যেতে পারবো না। কেন? কে যাবে তোমার সাথে? দোলা আয়মানের হাত দোলার পেটে রেখে বলল, আমার সাথেও যাবে। পৃথিবীর সমস্ত সুখ যেন আয়মানের মুখে ধরা দিল। অতির কষ্টের পরে নাকি সুখ আছে। আয়মান কথাটার মর্ম উপলব্ধি করতে পারছে। বাড়ি চলো বউ, অনেক আদর তুলে রেখেছি। সব আদর একবারে পুষিয়ে নিব। এখানে সবাই তাকিয়ে তাকিয়ে আমাদের আদর ভালোবাসা দেখে ফেলছে, নজর লেগে যাবে। দোলা লজ্জা পেল, তবুও রাগ করে বলল, আমি যাব না। তুমি যাবে, ঘাড়ো যাবে। বলেই দোলাকে কোলে তুলে নিল। কেটে গিয়েছে কয়েকটি বসন্ত। দোলার ছেলে হয়েছে, বয়স 5 বছর। ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়ে বেগুনিতে আসলে দোলা। আয়মান আকাশ পানে তাকিয়ে আছে। আকাশটা মেঘলা। দোলা আয়মানকে পেছনে থেকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি বাবু রাব্বু। এই ভালোবাসি বলতে 5 বছর লেগে গেল। আপনি আমার সস্তা ভালোবাসা না যে হুট করে তৈরি হয়ে যাবে। আপনি আমার আমৃত্যু ভালোবাসা, দিলে দিলে কষ্টে গড়ে তোলা অনেক শখের ভালোবাসা। আপনি আমার শেষ ভালোবাসা। এটা বলতে তো সময় লাগবেই। আমি চেয়েছিলাম কোনো এক মেঘলা দিনে বিষণ্ণ আকাশে আমার মনে প্রণয়নের হাওয়া বয়ে যাও। এই মেঘলা দিনে ভালোবাসার কথা প্রকাশ করার জন্য যথেষ্ট ছিল। অবশেষে আমার মনে মেঘলা দিনে প্রণয়নের হাওয়া বইছে। আকাশের মন খারাপ তো কি হয়েছে মহারানী? আমাদের তো ভালোবাসা হয়ে গিয়েছে। কথাগুলো বলেই আয়মান দোলার গালে কপালে চুমু খেল। দোলা লজ্জায় মাথা নিচু করে ফেলল। আয়মান দোলার লজ্জা বাড়িয়ে দিতে হালকা করে দোলার ঠোঁটে চুমু খেল। দোলা লজ্জায় আয়মানের বুকে মুখ লুকালো। আয়মান শান্তি নিঃশ্বাস ছেড়ে প্রেয়সীকে বুকের মধ্যে আগলে রাখল। সমাপ্ত।